3000 মতন আসিফ নজরুল নিয়োগ দিয়ে গেছে না? প্রত্যেকেই হয় বিএনপি করে বা জামাত করে। তাহলে ইউ হ্যাভ টোটালি কলাপস দি জাস্টিস ডেলিভারি সিস্টেম। তাদের আর্গুমেন্টের মান কি? কি আর্গুমেন্টটা দেয় তারা? বেল রিজেক্ট করার পেছনে, রিমান্ড নেবার পেছনে, এমনকি প্যারোল গ্যারান্টির পিছনে আর্গুমেন্ট গুলো কি? একটা আর্গুমেন্টও তো প্রতিষ্ঠিত যে নীতিগুলো আছে ফৌজদারি আইনের, একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের আইনের ভাষায় বলে যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে, জজ সাহেব ধরে নেবেন যে তিনি নির্দোষ, এইবার তোমরা প্রমাণ করো। কিন্তু এই ডিজিটাল থিয়েট্রোক্রাসি, ফেসবুক রিপাবলিকানিজম আর এই দোসর কনস্ট্রাক্ট এমন ভাবে তৈরি হয়েছে যে দিস ইজ প্রোভাইডিং অ্যান ইম্পেটাস, ইট ইজ ইগনাইটিং দি থট অফ দি জাজ, যে আমি যদি একে বেল ডিনাই করি, বেল গ্রান্ট করি, তাহলে কালকে আমার এই কোর্টের উপর হামলা হবে। ইজ দিস জাস্টিস ডেলিভারি সিস্টেম? হলো? তাহলে এই যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স ডক্ট্রিন, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এই যে প্রতিষ্ঠিত সারা পৃথিবীর লিগাল সিস্টেমে প্রতিষ্ঠিত যে নীতি, এটা গলা টিপে হত্যা করা হয়েছে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে। আমাদের জাজ বন্ধুরা আছেন, তাদের তো মিডিয়াতে ব্রিফ দেওয়ার নিয়ম নাই, কিন্তু অনেকে আমি দেখি ফেসবুকে তারা সক্রিয়। দে আর মেম্বার্স অফ দি সোসাইটি। এটা নতুন একটা ফেনোমেনন, এটাকে আমি নাম দিচ্ছি ডিজিটাল থিওট্রোক্রাসি বা ফেসবুক রিপাবলিকানিজম। where law is defined by the public reasonment, সেইখানে আপনার ও আচ্ছা, স্বৈরাচারের দোসর, বেল রিজেক্টেড, আচ্ছা 7 দিনের রিমান্ড চেয়েছে, 3 দিন দিলাম। কিন্তু এইটা আমাদের জাস্টিস সিস্টেম খতিয়ে দেখছে না যে পুলিশ অফিসারটা রিমান্ড চাচ্ছে কি জন্য চাচ্ছে, কি বা সেখান থেকে সে আদায় করবে তথ্য, এবং তার যথেষ্ট ইন্টাররোগেটিং স্কিল, পরিবেশ, এবং যে এই বাংলাদেশের জুডিশিয়ারি যেটা ঠিক করে দিয়েছে সেটা মানার সক্ষমতা আছে কিনা। নেই। যদি না থাকে তাহলে why on earth granting of remand application, remand petition, rejection of bail, কেন এটা নিয়মিত ভাবে বাংলাদেশের জাস্টিস সিস্টেমে হচ্ছে? ইট হ্যাজ বিন প্রিডমিনেন্ট। সেইখানে দি ইস্যু, আমরা অনেক সময় বলি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন না। তো বিচার বিভাগ স্বাধীন না, তারা আবার আলাদা সচিবালয় করে গেল। সচিবালয় তো হয়েছে, এখনো স্বাধীন না কেন? কেন জাস্টিস খায়রুল হকের বেল পিটিশনের বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশনে আবার অ্যাপিল করতে হবে? তার বয়স 82 বছর। ওয়াই অন আর্থ? আপনি বিচার করতেছেন ভুয়া মামলায়, হত্যা মামলায় একজন বিচারপতিকে আসামি করছেন, একজন অধ্যাপককে আসামি করছেন, সাংবাদিকদেরকে আসামি করছেন। প্রিপস্টারিয়াস, অ্যাবসার্ড যত সব অ্যালিগেশনস, যার সাথে ন্যূনতম সম্পর্ক নয়, আপনি সবাই জানে যে এটা মিথ্যা। ঠিক আছে, আপনি প্রমাণ করুক, বিচার ঠিক আছে, আপনি হেনস্থা করতে চাচ্ছেন, দোষর কোট এন্ড আনকোট এপিথেট, একটা কলঙ্ক ছিটিয়ে দিতে চাচ্ছেন, ফাইন, কিন্তু আপনি কেন জামিন দিচ্ছেন না? তাহলে ফৌজদারি বিচার ব্যবস্থা, এটাকে আমরা বলি প্রি ট্রায়াল স্টেজ। এই প্রি ট্রায়াল স্টেজে মানে জাজমেন্ট ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে স্টেজ, সেইখানে যে অন্তর্বর্তীকালীন আদেশগুলো আদালত দেয়, সেইগুলোকে, যেমন আমি একটা উদাহরণ দিলাম, বেল পাওয়ার অধিকারী, রিমান্ড গুলো যাতে খুব অযাচিত ভাবে খরচ না হয় সেটা, প্যারোলের ব্যাপার আছে, হ্যান্ডিক্যাপ না পড়ানো, তাই না, বা চার্জ ফ্রেমে যে শুনানিগুলো,
যদি না করতে পারে নির্ধারিত সময় ফ্রিবুলাস গ্রাউন্ডে বাতিল করে দেওয়া। এই যে যে জুডিশিয়াল ইন্টিগ্রিটি, এই যে যে জুডিশিয়াল ফার্মনেস, এইটা যদি আমাদের বিচার বিভাগ না দেখাতে পারে তাহলে আলাদা সচিবালয় করে আমার লাভটা কি হচ্ছে? So, the issue is not independence of judiciary, but the issue is whether the judiciary feels that it is independent. Therefore, it is largely a psychological issue. It is a competence issue. এইখানে আরো একটা বিষয় আমি বলি, রাষ্ট্রের একটা অর্গান হিসেবে যখন এক্সিকিউটিভ বডি মানে সরকার বা অন্যান্য যে বাস্তবায়নকারী মেশিনারি তারা যখন রিপ্রেসিভ হয়ে ওঠে তখন জুডিশিয়ারির একটা দায়িত্ব আছে। আমি জুডিশিয়ারির কথা বারবার বলছি এই কারণে যে জুডিশিয়ারির ভূমিকা বিষয়ে আমাদের কেউ বলতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু একাডেমিক ফ্রিডমের জায়গা থেকে I think I have much more confidence in critiquing the judiciary about this approach. All I want is a kind of joint or collective accountability to the people. জুডিশিয়ারির এখানে বড় দায়িত্ব আছে। এই যে যে প্রসিকিউশন সিস্টেম দলীয় হয়েছে বা অনেক জাজ, 23 জন জাজ আসিফ নজরুল দলীয় জাজ, জামাতি জাজ নিয়োগ দিয়ে গেছে, তাদের অধীনে পুরো বিচার বিভাগ দলীয় সিস্টেমে পরিণত হয়েছে। এরপরেও আমি কথাটা আর্গুমেন্টটা দিচ্ছি যে একজন মা আমাদের অনুষ্ঠানে বলেছেন উনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করার অপরাধে তার সাথে তার 16 বছরের যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়, 16 বছরের, ওর ছেলের বয়স হয় 18 হওয়ার কারণে ওই ছেলের জামিন আর 16 বছর হিসেবে না দেখে তাকে সেটা স্টে করে দিয়েছেন চেম্বার জাজ। রাইট, তাহলে এই রেডিমেড গুলো কেন? এই যে যে এত তটস্থতা, আমি আপনাকে বলি সেটা হচ্ছে সিআরপিসি বলে যে আইন অনুসারে ফৌজদারি মামলাগুলো পরিচালিত হয়, এটা মূলত সেশন জজ বা সাবঅর্ডিনেট জাজ, জুডিশিয়ারি তারা দেখে। বেল, this is largely a phenomenon to be exercised by the lower judiciary, subordinate judiciary. হাইকোর্ট লেভেলে জামিনের ফেনোমেনন কেন? হাইকোর্ট জাজরা দিল, আপনার মনে আছে কিনা যে 4 জন বিচারপতি কিছু জাজমেন্ট দিল, আসিফ নজরুল পরের দিন স্টেটমেন্ট দিয়ে দিলেন যে 700-800 বেল পিটিশন কিভাবে হলো। আসিফ নজরুল এটা বললেন না যে এটা হচ্ছে একই প্যাটার্নের একই মিথ্যা অভিযোগ, এটা কিন্তু 1 মিনিটও লাগে না যে বাতিল করে দিতে, ঠিক আছে? অথচ জাজরা কেন করলেন সে বিষয়ে উষ্মা প্রকাশ করা হলো, এবং টু আওয়ার আটার সারপ্রাইজ চিফ জাস্টিস রেফাত আহমেদ 4 জন জাজকে শোকজ নোটিশ দিয়ে বসলেন তার পিএস এর মাধ্যমে। আপনি কি এটা কোন জুডিশিয়াল সিস্টেমে সম্ভব? ইজ ইট পসিবল? ইজ ইট ইমাজিনেবল? তো এই হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে, তারপরে আবার অ্যাপিলেট ডিভিশনে। দিস ইজ অ্যান অ্যাবিউজ অফ জাস্টিস ডেলিভারি সিস্টেম। আমরা যেটা দেখতে পাচ্ছি না, আপনি এই পুরো জিনিসটা কাজ করতেছে কিসের ভেতরে দেখেন, পুরো যে তারা জামিনটাকে রোধ করে দিয়ে, এটাকে ধরেন আমাদের আঞ্চলিক বাংলায় বলে বান্ধাল দেওয়া, মানে বাদ দিয়ে এমন ভাবে চাপ তৈরি করছেন যে মানুষজন বাধ্য হয়ে সেখানে কি হচ্ছে, টাকার লেনদেন হচ্ছে। যারা কিনতে পারছে 2-1 পারছে, 2-1 পারছে না, বা 2-1 পারলেও তারা আবার আরেকটা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে। তো এইটা তো মানে দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি। ইউ ক্যানট এনশিওর জাস্টিস ইন দিস ওয়ে। বিচার পরিচালন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ন্যায় পরিচালন,
হ্যাঁ, এটা বলে যে ন্যায়, ন্যায় রাজ্য, আর একটা হলো নৈ রাজ্য। আমার জিম্বাবুয়ের এক বন্ধুর সাথে পরিচয় হয়েছিল, তার নাম ন্যায় রাজ্য। আমি বললাম তোমার নাম তো খুবই সুন্দর, ন্যায় রাজ্য, কিন্তু পাশাপাশি আর একটা কি হয়, নৈ রাজ্য। সো the distance between them is very shallow, is very blurred. তো বিচার বিভাগ এই যে যে বিচারটা হ্যান্ডিং ডাউন করেন, বিচারটা সার্ভ করেন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমি নাম দিয়েছি বাড়ি ভাই জাস্টিসিং, মানে জাস্টিসের সাথে আইএনজি যোগ করেছি, জাস্টিসিং। জাস্টিসিং বলতে আমি বুঝাচ্ছি পুটিং জাস্টিস অন ইটস ওয়ে। অর্থাৎ আপনি একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছেন, আমাকে এভিডেন্স দেন, প্রমাণ করতে থাকেন, জাস্টিস চলুক, কিন্তু এই লোক জামিনে থাকবে। তার কারণ হচ্ছে তার বয়স 70 বছর, তার কারণ হচ্ছে তিনি নারী, তার কারণ হচ্ছেন তিনি অসুস্থ, তার কারণ হচ্ছে তিনি তিনি ইনডিসেন্ট। এটা নর্মাল, অ্যাকসেপ্টেবল। তো বিচার বিভাগ এই জাস্টিসিংটা যদি করতে পারত। আমাদের সামনে বাস্তব যেটা আপনার নারী বললেন না, হ্যাঁ, ফারজানার উপর 2 বছর কোন ধরনের বিচারিক কার্যক্রম ছাড়া কারাগারে, এখন তাকে একটা ইয়েতে দেখানো হলো শাপলা চত্বর নিয়ে সে রিপোর্ট করেছে এই অপরাধে, তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হলো এবং আজকে তাকে ওই মামলায়, এখন আর বলতে পারবেন না যে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হচ্ছে না কেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তারা স্বামী স্ত্রী দুজনে কারাগারে, তাদের ছোট ছোট বাচ্চা। বাংলাদেশের বিচার ব্যবস্থা সেটাও দেখার চেষ্টা করছে না। এই পরিস্থিতিতে মাসুমিল্লাহ মুক্তি কিভাবে? There is no shortcut way to truth and knowledge. সেখানে ফ্রাস্ট্রেশনটা। কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, বর্ণচোরা ভাবে এই পাওয়ারটা এক্সারসাইজ, এটা এই সালাউদ্দিন আহমেদ আর একজন হচ্ছেন আসাদুজ্জামান আইনমন্ত্রী। হ্যাঁ, আমি বলছি যে আতে আইন, আতে আহা, আতে আসাদুজ্জামান, আহা আইন ব্যবস্থা। সেইখানে আমাদের আইনের ছাত্ররা একটা সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, এত দৃঢ়চেতা মাহমুদুল ইসলাম ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টে কোন একটা প্রোগ্রামে গেছেন, তো উনি দেখে চেম্বার গুছিয়ে বাসায় চলে যাচ্ছে। কেউ একজন জিজ্ঞাসা করছে যে আজকে প্রধানমন্ত্রী আসবে আর আপনি বাসায় চলে যেতেছেন স্যার? তো বলছে যে প্রধানমন্ত্রী আসবে তা আমার কি, আই এম নোবডি টু দি প্রাইম মিনিস্টার। অ্যাটর্নি জেনারেল, তিনি হলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। এখানে সরকার আপিল করলো, সরকার কেন আপিল করলো? ইজ দি গভর্নমেন্ট ইজ এ পার্টি, দ্য স্টেট ইজ এ পার্টি, let justice be translated according to its own way. তো ওই দুজনের নাম বললাম কি জন্য? পার্লামেন্টের বক্তৃতায় তারা একটা শব্দ ওই মাহমুদুল ইসলামকে রেফার করে ব্যবহার করছেন যে মাহমুদুল ইসলামের বই খুইলা দেখেন যে বর্ণচোরা ভাবে, মানে উপরে একরকম কিন্তু ভেতরে আসলে আলাদা রকম, এরকম দ্বিচারিতা করে আইন প্রয়োগ হয় না। তারা দোহাই দিয়েছেন মাহমুদুল ইসলামের বই এবং সেটাকে তারা নাম দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের বাইবেল। তো মাহমুদুল ইসলামের বইয়েই তো 72 সালের কনস্টিটিউশনটা অনেক যত্ন নিয়ে বাঁধা আছে, সে কথাটা কর্ণাকা। আর সেখানে এই কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, এই যে আপনি এখন রূপাকে আটকাতে, আপনি শাপলা চত্বরে, আপনি আমাকে বলেন যে শাপলা চত্বরে আপনারা বলেন যে 20-30 হাজার লোক মেরা ফেলছে, সাংবাদিক মেরা ফেলছে। আপনার মাধ্যমে আমি একটা জিনিস আহ্বান করতে চাই, সেটা হলো বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, এই বিষয়গুলো 71 সালের সাথে স্পেসিফিক। এই বিচারগুলো 73 সালের আইনের মাধ্যমে 2010 সালের ট্রাইব্যুনাল গঠন করে সম্পন্ন করা হয়েছে। 24 সালের
জেনোসাইড এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইত্যাদি হয়েছে কি হয়নি সে বিষয়ে যে আন্তর্জাতিক মানের তদন্ত হওয়া উচিত সেটা হয় নাই। যদি সেটা না হয়, লেট ইট বি ভেরি ওপেন, লেট অল পিপল কাম। আপনারা নিজেদের মতন করে কিভাবে নিজেদের মনের মাধুরী মিশিয়ে এই ব্যাপারগুলো ডিল করছেন, এটা বাংলাদেশের যে নিজস্ব যে স্টেট সাইকি, সেই স্টেট সাইকিতে একটা বিশাল ক্ষতের সৃষ্টি করবে এবং এভাবে ন্যায় বিচার অনুষ্ঠিত হয় না। একজন সাংবাদিককে আপনি শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে রেসপন্সিবল করে এখন তাকে আপনি জামিন না দেওয়ার অজুহাত তৈরি করবেন, দিস ইজ কমপ্লিটলি a colorable